চ্যাপ্টার 3, তাই তো? লস অফ মোশন। সামনে বস। লস, বসো। এই আর কথা না, লস অফ মোশন, ঠিক আছে? আগের চ্যাপ্টারই এক্সটেন্ডেড পার্ট। তাহলে ফার্স্ট ডে টপিকস পার্ট এতে আমাদের আছে কন্ট্যাক্ট অ্যান্ড নন কন্ট্যাক্ট ফোর্সেস। তোমরা জানো কন্ট্যাক্ট ফোর্স কোনটা আর নন কন্ট্যাক্ট ফোর্স কোনটা, আমরা আগে পড়েছি। আবার একই জিনিস আমাদের 9-এ পড়তে হবে। চলো, আচ্ছা ফোর্স কি জিনিস? ফোর্স বলো। ফোর্সের জন্য অবজেক্টের কি কি চেঞ্জ হয়? ঠিক আছে, তাহলে ফোর্স, উই আর ফ্যামিলিয়ার দ্যাট a force when applied on a body can produce the following two main effects. যখন একটা বডির উপর একটা ফোর্স অ্যাপ্লাই হয় তখন তার উপর দুটো এফেক্ট, মেনলি দুটো এফেক্ট দেয়। নাম্বার ওয়ান, ইট ক্যান চেঞ্জ দ্য স্টেট অফ রেস্ট অর অফ মোশন অফ দ্য বডি। রেস্ট অর মোশন, এটাকে চেঞ্জ করে, মানে ইট ক্যান প্রডিউস মোশন ইন দ্য বডি। এটা এক নম্বর। আর সেকেন্ড যেটা আছে পরে বলছে, সেটা সেটা কি হচ্ছে, বডির সাইজ অর শেপ চেঞ্জ হয়। ফোর্সের কাজ হচ্ছে এটাই, মেনলি এই দুটোই চেঞ্জেস আমরা দেখতে পাই। ওকে, it can change the state of rest or of motion of the body. It can produce motion in the body. তাহলে এক্সাম্পলস, খুব কমন এক্সাম্পল, দ্য পুশ এক্সার্টেড বাই এ ব্রুম মুভ দ্য থ্র্যাশ। ছাড় দিচ্ছি আমরা, পুশ করছি, নোংরাগুলোকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছি, মানে আমরা ফোর্স অ্যাপ্লাই করছি। এ বল লাইং অন দ্য গ্রাউন্ড মুভস ওয়েন ইট ইজ কিকড। বল পড়ে আছে গ্রাউন্ডে, তুমি কিক করলে ওটা মুভ করা স্টার্ট করলো, দ্যাট মিনস তুমি ওটা ফোর্স অ্যাপ্লাই করলে। দ্য পুল এক্সার্টেড বাই এ হর্স মুভস এ কার্ট। হর্সের যে কার্ট, হর্স ওটাকে টেনে নিয়ে যাচ্ছে, মানে ফোর্স দিচ্ছে। দ্য পুল এক্সার্টেড বাই এ স্টিম ইঞ্জিন মুভস দ্য ট্রেন। ইঞ্জিন একটা ট্রেনকে মুভ করাচ্ছে। দ্য ফোর্স ডিউ টু গ্র্যাভিটি অর দ্য আর্থ পুল মেক্স অ্যান অ্যাপেল ফল। এটা অ্যাপেল ওপর থেকে নিচে পড়ছে, কি জন্য? গ্র্যাভিটি। এ ফিল্ডার অন দ্য গ্রাউন্ড স্টপস এ মুভিং বল বাই অ্যাপ্লাইং এ ফোর্স উইথ হিজ হ্যান্ডস। বল মুভ করছে, হাত দিয়ে ওটাকে স্টপ করছে, এটা একটা কি দিচ্ছে, অ্যাপ্লাই করছে, ফোর্স অ্যাপ্লাই করছে। সবকিছুই হচ্ছে ফোর্স। When force is applied on the pedal by a cyclist, the speed of the cycle increases. তার মানে আগের গুলো কি বললো, বডি রেস্টে আছে, ফোর্স অ্যাপ্লাই করছো, বডি মোশনে আছে। এবার কি বলছে, when force is applied on the pedal by a cyclist, the speed of the cycle increases. একটা সাইকেল মুভ করছে, দ্যাট টাইম যে সাইক্লিস্ট সে আরো প্যাডেল করে যাচ্ছে, তাহলে কি হবে, সাইকেলের স্পিড জেনারেলি স্পিড ইনক্রিজ করবে। A freely falling object continuously gains speed due to the earth's pull acting along its direction of motion. যখন একটা বডি নিচের দিকে পড়ছে, যত তোমার গ্রাউন্ডের কাছে আসছে, তার কি হচ্ছে, বাড়ছে ভেলোসিটি, স্পিড বাড়ছে, তাই না? তাই তো, অ্যাক্সিলারেশনের জন্য, ডিউ টু গ্র্যাভিটি, আগের চ্যাপ্টারে আমরা পড়লাম। দ্য স্পিড অফ এ মুভিং ভেহিকেল ইজ স্লো ডাউন বাই অ্যাপ্লাইং দ্য ব্রেকস। যদি আমরা ব্রেকস অ্যাপ্লাই করি, স্লো হয়ে যাচ্ছে। এ স্টোন টাইড টু ওয়ান এন্ড অফ এ স্ট্রিং
রুলিং অ্যাট এ কনস্ট্যান্ট স্পিড ইন এ হরাইজন্টাল সার্কেল। আমরা একটা স্টোনকে দড়িতে বেঁধে যদি ঘোরাই, এটা মুভ করবে হরাইজন্টাল সার্কেলে, চেঞ্জেস ইটস ডিরেকশন অফ মোশন কন্টিনিউয়াসলি। কি হচ্ছে সাথে বারবার তার ডিরেকশন অফ মোশন চেঞ্জ হচ্ছে, করেছি আমরা। ডিউ টু দ্য ফোর্স অফ টেনশন ইন দ্য স্ট্রিং হুইচ অ্যাক্টস নর্মাল টু দ্য ডিরেকশন অফ মোশন অফ স্টোন। স্ট্রিং এর যে টেনশন, তার জন্য কি হচ্ছে, বারবার ডিরেকশনটা চেঞ্জ হচ্ছে, তাই তো? তাহলে এগুলো আমাদের পড়া, একই জিনিস, একই টাইপের এক্সাম্পল আমরা জানি। In cricket, tennis and badminton, the direction of motion and the speed of the ball or cork is changed by hitting it in the direction of other than its direction of motion. একটা কর্ক আসছে, তুমি প্লেস করলে এই সাইডে চলে গেল, ডিরেকশন চেঞ্জ করে দিলে, তাই না? বল আসছে, তুমি ধরে থ্রো করে দিলে, ডিরেকশন চেঞ্জ করলে, তাই না? A player applies force with a hockey stick to change the speed and direction of the motion of the ball. হকিতেও তাই হচ্ছে, বল আসছে, পাস করছে স্টিক দিয়ে, ডিরেকশন চেঞ্জ করছে, মোশন চেঞ্জ হচ্ছে। এটা গেল ফার্স্ট কেস। তাহলে ফোর্স অ্যাপ্লাই করলে কি কি চেঞ্জ হচ্ছে? রেস্ট থেকে মোশন, বা মোশনে থাকলে মোশন ইনক্রিজ করছে বা ডিক্রিজ করছে, ডিরেকশনও চেঞ্জ হচ্ছে। এবার সেকেন্ড কেস, ইট ক্যান চেঞ্জ দ্য সাইজ অফ শেপ অফ দ্য বডি। তাহলে ফার্স্টেরটাই আমরা দেখলাম, একটা বডি যদি রেস্টে থাকে, ফোর্স দিলাম, মোশনে আসলো। একটা বডি যদি মোশনে থাকে, আরও ফোর্স অ্যাপ্লাই করছি, মোশন ইনক্রিজ করছে। অপোজিট সাইডে ফোর্স দিচ্ছি, মানে ব্রেক করছি, মোশন ডিক্রিজ করছে বা ডিরেকশন চেঞ্জ করছে। অ্যান্ড সেকেন্ড কেস যেটা আমরা দেখতে পাবো, সেটা হচ্ছে শেপ অর সাইজ অফ দ্য বডি, এটাও চেঞ্জ হয়। ইট ক্যান চেঞ্জ দ্য ডাইমেনশনস অফ দ্য বডি। একটা রাবার বল আমরা যদি ফোর্স দিই, তার শেপ চেঞ্জ হবে। রাবার স্ট্রিং আমরা যদি স্ট্রেচ করি, তার শেপ চেঞ্জ হবে। কি জন্য হচ্ছে? ফোর্সের জন্যই হচ্ছে। ক্লিয়ার না? তাহলে এক্সাম্পলস, বাই লোডিং আ স্প্রিং হ্যাঙ্গিং বাই আ ফ্রম এ রিজিড সাপোর্ট, দ্য লেন্থ অফ দ্য স্প্রিং ইনক্রিজেস। একটা স্প্রিং তুমি ওখান থেকে নিচে একটা ওয়েট দিয়ে ঝুলিয়ে দিলে, তাহলে কি হবে? ওয়েটের জন্য স্প্রিংটা স্ট্রেচ করবে, শেপ চেঞ্জ হবে। বাই হ্যামারিং এ স্মল পিস অফ সিলভার শিট, a big thin foil is made. Here the force increases the surface area. ছোট একটা তোমার স্মল পিস অফ সিলভার শিট, ওটাকে যদি আমি হ্যামারিং করছি, ওটাকে থিন হচ্ছে, বাট ওর সার্ফেস এরিয়াটা অনেকটা বেড়ে যাচ্ছে, তাই না? দ্য স্টিম পুশিং আউট ফ্রম এ প্রেশার কুকার অকুপাইজ এ লার্জ ভলিউম ইন দ্য অ্যাটমসফিয়ার। প্রেশার কুকারের মধ্যে থেকে যখন স্টিম বাইরে আসছে, অ্যাটমসফিয়ারে অনেকটা বেশি জায়গা নিচ্ছে, অকুপাই করছে। অন প্রেসিং এ পিস অফ রাবার ইস শেপ চেঞ্জেস। রাবারকে যদি প্রেস করো, শেপ চেঞ্জ হচ্ছে। ইন আ সাইকেল পাম্প ওয়েন দ্য পিস্টন ইজ লোয়ার্ড, যখন আমরা সাইকেলে পাম্প করছি, যে পিস্টন যখন নিচের দিকে করছি, তাহলে কি হচ্ছে? দ্য এয়ার ইজ কম্প্রেসড টু অকুপাই স্মলার ভলিউম। ভলিউম কমছে না, নিচের দিকে পিস্টনটা নিয়ে যাচ্ছে, ভলিউম কমছে, সাথে সাথে এয়ারটাও কি হচ্ছে? কম্প্রেস হচ্ছে। আমি অত সব জানি না তো, কোনোদিন করি না, পিস্টনটা ইউজ করেছি বলতে পারবো ওটা। ঠিক আছে, হ্যাঁ, তাহলে তাই হবে। তাই পিস্টন থেকে মানুষের চিন্তা ভাবনা কোথায় আসছে? বোম, বোম ব্লাস্ট। বোম ব্লাস্টে পিস্টন দিচ্ছে নাকি? বোমের মধ্যে হাওয়া দিচ্ছে? এসব কোশ্চেন আসে কোথা থেকে মাথায়? হয়েছে? বাইরে 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 যখন বেরিয়ে আসছে, একটা বেশি জায়গা নিচ্ছে না? হয়েছে? এ কথা বলো না, হয়েছে? বোঝা গেছে? রুটি বলে দেবে।
নোট, এ ফোর্স when applied on a rigid object, আচ্ছা একটা রিজিড অবজেক্টের উপরে ফোর্স যদি অ্যাপ্লাই হয় তাহলে কি চেঞ্জেস আসতে পারে মেনলি? তার কি শেপ আর সাইজে চেঞ্জ আসতে পারে? যদি আমি এটার উপরে এই টেবিলটার উপরে ফোর্স দিই, কি হবে? এর কি শেপ চেঞ্জ হবে? তাহলে কি চেঞ্জ হতে পারে? একদমই তাই, পজিশন চেঞ্জ হতে পারে, মোশনে আসতে পারে, রেস্ট থেকে মোশনে আসতে পারে। তাহলে সেটাই বলছে, a force when applied on a rigid object does not change the interspacing between its constituent particles and therefore it does not change the dimensions of the object. আচ্ছা, ইন্টারস্পেসিং বিটুইন ইস কনস্টিটিউয়েন্ট পার্টিকেলস, এটা চেঞ্জ হওয়া মানে জিনিসটার শেপ বা সাইজ চেঞ্জ হওয়া, তাই না? এটা জেনারেলি আমরা রিজিড বডির ক্ষেত্রে করতে পারি না। এটার জন্য আমাদের হয়তো হ্যামার ইউজ করতে হবে, ঠিক আছে? যাই হোক, বাট কজেস অনলি দ্য মোশন ইন ইট, এর মধ্যে কি আনবে তখন জিনিসটা? ফোর্স, মোশন আনবে। অন দ্য আদার হ্যান্ড, এ ফোর্স ওয়েন অ্যাপ্লাইড অন আ নন রিজিড অবজেক্ট, যখন একটা নন রিজিড অবজেক্টের উপরে ফোর্স অ্যাপ্লাই করা হবে তখন তার মধ্যে কি দেখা যাবে? আমরা কি দেখতে পাবো? চেঞ্জেস দ্য ইন্টারস্পেসিং বিটুইন ইটস কনস্টিটিউয়েন্ট পার্টিকেলস, ওকে, অ্যান্ড দেয়ারফর কজেস এ চেঞ্জ ইন ইটস ডাইমেনশনস, ডাইমেনশন চেঞ্জ হবে, মানে শেপ আর সাইজে চেঞ্জ দেখতে পাবো, অ্যান্ড সেই সাথে অ্যান্ড ক্যান অলসো প্রডিউস মোশন ইন ইট, এর মধ্যে মোশনও প্রডিউস হবে। ক্লিয়ার? বোঝা গেছে? Thus, a force is that physical cause which changes or tend to change either the size or the shape or the state of rest or of motion of the body. সাইজ চেঞ্জ করছে, শেপ চেঞ্জ করছে, or the state of rest or of motion of the body. স্টেট অফ রেস্ট চেঞ্জ করছে করে মোশনে নিয়ে আসছে, আর যখন একটা বডি মোশনে আছে ওটাকেও চেঞ্জ করছে, ইনক্রিজ করছে মোশন বা ডিক্রিজ করছে। ফোর্স অ্যাপ্লাই করলে আমরা জেনারেলি এগুলো দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছি? শেপ চেঞ্জ হচ্ছে, সাইজ চেঞ্জ হচ্ছে, স্টেট অফ রেস্ট অ্যান্ড স্টেট অর মোশন অফ দ্য বডি। বোঝা গেছে? বলে দিলাম অলরেডি রিজিড বডি হলে কি হওয়া উচিত। বুঝেছো? খুব ইজি একটা চ্যাপ্টার, তো ভাবার কোনো চ্যাপ্টার না, খুবই ইজি। ঋন্তিকা বোঝা গেছে? বইয়ে যা যা লাইন আছে, যা যা ওয়ার্ড আছে, এখানে সবকটা ওয়ার্ড সবকটা লাইন পরপর আছে, ঠিক আছে? তুমি বই সামনে রাখতে পারো, রেখে দেখে নিতে পারো যে প্রত্যেকটা লাইন ম্যাচ করছে কিনা। The kinds of forces from the point of view of application, the forces are classified into categories. তো ক্যাটাগরিতে আমরা ক্লাসিফাই করতে পারি। একটা হচ্ছে দ্য কন্ট্যাক্ট ফোর্সেস, এন্ড 2 নম্বর হচ্ছে নন কন্ট্যাক্ট ফোর্সেস। দেখো কন্ট্যাক্ট ফোর্সের জন্য ঠিক আছে, তাহলে কন্ট্যাক্ট ফোর্সেস, নন কন্ট্যাক্ট ফোর্সেস। আচ্ছা, একটা কন্ট্যাক্ট ফোর্স আর একটা নন কন্ট্যাক্ট ফোর্সের এক্সাম্পল দিতে পারবে? কন্ট্যাক্ট ফোর্স কাকে বলে? হ্যাঁ, একদমই তাই, যে ফোর্সটা কন্ট্যাক্ট করতে হবে কোনো কিছু, ঠিক আছে? আর নন কন্ট্যাক্ট ফোর্স? একদমই তাই, একদমই তাই। তাহলে আসি কন্ট্যাক্ট ফোর্সেস। দেখো খুব, তোমাদের সিলেবাসটা 9 এর সিলেবাস খুব ইজিয়েস্ট সিলেবাস, একটু ঠিক করে দেখলেই সিলেবাসটাকে বোঝা যায় যে কতটা ইজিলি আমি এখান থেকে স্কোর করে বেরোতে পারি। তাহলে আসি ফার্স্টে কন্ট্যাক্ট ফোর্সেস। দ্য ফোর্সেস হুইচ আর অ্যাপ্লাইড অন বডিজ বাই মেকিং এ ফিজিক্যাল কন্ট্যাক্ট আর কল্ড দ্য কন্ট্যাক্ট ফোর্স। এটার জন্য ফিজিক্যাল কন্ট্যাক্ট দরকার পড়ছে, তাকে আমরা কি বলবো? কন্ট্যাক্ট ফোর্সেস। These forces are produced and experienced when a body comes in contact with another body. যখন একটা বডি আর একটা বডির কন্ট্যাক্টে আসবে তখন এই তোমার ফোর্সটাকে আমরা কন্ট্যাক্ট ফোর্স বলবো।
তখন এই ফোর্সটা এক্সপিরিয়েন্স করতে পারবে। ক্লিয়ার? এক্সাম্পলস, কন্ট্যাক্ট ফোর্স কি কি, কতগুলো এক্সাম্পলস দিয়েছে। ফোর্স অফ ফ্রিকশন, ফ্রিকশনাল ফোর্স, এটা একটা কন্ট্যাক্ট ফোর্স। নর্মাল রিয়াকশন ফোর্স, ফোর্স অফ টেনশন এক্সার্টেড বাই এ স্ট্রিং, সবকটা কি ডিটেলসে আসছে। ফোর্স এক্সার্টেড বাই এ স্প্রিং, ফোর্স এক্সার্টেড অন টু বডিজ ডিউরিং কলিশন, এটসেট্রা। আরো অনেক আছে, তোমাদের এই পাঁচটাই দিয়েছে এক্সাম্পলে। ফ্রিকশনাল ফোর্স, সবাই জানো ফ্রিকশনাল ফোর্স কি জিনিস। when a body slides or rolls over a rough surface, রাফ সারফেসের উপর থেকে একটা বডি স্লাইড করছে বা রোল করছে, a force starts acting on the body in the direction opposite to the motion of the body, বডির যেদিকে মোশন তার অপোজিট ডিরেকশনে একটা ফোর্স অ্যাক্ট করছে। along the surface in contact, কোথায়, এই সারফেসে কন্ট্যাক্টে আছে, এই জায়গাটা কন্ট্যাক্টে আছে। ওকে, দিস ইজ কল্ড দ্য ফ্রিকশনাল ফোর্স অর দ্য ফোর্স অফ ফ্রিকশন, এটাকে আমরা বলবো ফ্রিকশনাল ফোর্স। এই যে আমি যে এখানে মুভ করছি, ফ্রিকশনাল ফোর্স কিন্তু বারবার এখানে ওয়ার্ক করে যাচ্ছে। ক্লিয়ার? কন্ট্যাক্টে যখন থাকছি তখন, তার জন্য কন্ট্যাক্ট দরকার। In figure 3.1, when a book placed on the table top is pushed to the right, বুকটাকে যদি আমি রাইটে পুশ করি তাহলে এই ফ্রিকশনাল ফোর্স লেফটে ওয়ার্ক করবে। is pushed to the right, the force of friction acts on the book towards the left. This force resists the motion of the book on the tabletop. এই ফোর্সের মেন ইন্টেনশন, মেন কাজটা কি, তোমার ফোর্সকে, মোশনকে রেজিস্ট করা, মানে মোশনকে আটকানো, এটা ওর মেন ইন্টেনশন। ক্লিয়ার? নর্মাল রিয়াকশন ফোর্স কি বলছে, when a body is placed on a surface, একটা বডিকে একটা সারফেসের উপর যখন প্লেস করছে, the body exerted a force downwards, বডি ডাউনওয়ার্ডস একটা ফোর্স দিচ্ছে ইকুয়াল টু ইটস ওয়েট, কার ইকুয়াল, ওর যা ওয়েট সেই ওয়েট ডাউনওয়ার্ডস দিচ্ছে on the surface, but the body does not move or fall because the surface exerted an equal and opposite force on the body normal to the surface, which is called the normal reaction force. আমি একটা বডিকে যখন হাতের উপর ধরে রেখে দিয়েছি, বডির যে ওয়েট নিচের দিকে একটা ফোর্স দেবে ডাউনওয়ার্ড, বাট ও কিন্তু নিচের দিকে ফল করছে না। কেন করছে না, এই যে সারফেস ঠিক এর অপোজিটে আপওয়ার্ডস ডিরেকশনে, ঠিক আছে, ঠিক অপোজিট ডিরেকশনে একটা ফোর্স অ্যাপ্লাই করছে, সেজন্য বডিটা নিচের দিকে যাচ্ছে না। এই ফোর্সটাকে আমরা কি বলবো, নর্মাল রিয়াকশন ফোর্স। এটাও ডাউনওয়ার্ডস নর্মালি দিচ্ছে, এটাও নর্মালি আপওয়ার্ডসে দিচ্ছে। ক্লিয়ার? বোঝা গেল? বৃন্দিকা বোঝা গেছে? এবার আসি ফর এক্সাম্পল ইন ফিগার 3.2, when you hold a block on your palm, তোমার হাতের উপর যখন একটা ব্লককে তুমি রাখবে, the block exert a force due to its weight downwards on your palm, ডাউনওয়ার্ডসে একটা ফোর্স অ্যাপ্লাই করবে, and you have to exert a reaction force upwards on the block, তোমাকেও একটা রিয়াকশন ফোর্স দিতে হবে, নর্মাল টু দ্য পাম টু কিপ দ্য ব্লক ইন পজিশন, নর্মালি দিতে হবে যাতে ব্লকটা সেম পজিশনে থাকে। সিমিলারলি ইন ফিগার 3.1, দ্য বুক 3.1 আগেরটায় যে টেবিলের উপর বুক ছিল, এখানেও বুক কি করছে, নিচের দিকে ডাউনওয়ার্ড ডিরেকশনে নর্মালি একটা ফোর্স অ্যাপ্লাই করছে, ওর ঠিক অপোজিটে টেবিল আপওয়ার্ড ডিরেকশনে নর্মালি আর একটা অপোজিট অ্যান্ড ইকুয়াল ফোর্স অ্যাপ্লাই করছে, সেই জন্য কি হচ্ছে, বডিটা নিচের দিকে ফল করছে না। 3.1, দ্য বুক এক্সার্ট আ ফোর্স, এই যে ফোর্সটা এটা দিচ্ছে সেটাই ওয়েট অন দ্য টেবিল টপ ডাউনওয়ার্ডস, অ্যান্ড দ্য টেবিল টপ exert an equal reaction force upwards normal to the top of the table.
অ্যাকশন ও দিচ্ছে, তার জন্য এটা দিচ্ছে রিঅ্যাকশন। ক্লিয়ার? কোনটা? এই তো বললাম, যদি রাখি, এ তো ডাউনওয়ার্ড ডিরেকশনে নরমালি একটা ফোর্স দিচ্ছে, তাহলে নিচের দিকে পড়ছে না কেন? তার মানে এই যে আমার যে হ্যান্ড, এর ঠিক অপোজিটে নরমালি ইকুয়াল ফোর্স অ্যাপ্লাই করছে, এই জন্যই পড়ছে না, আর তো কোনো কারণ নেই। এটা দিচ্ছে এর জন্য হচ্ছে অ্যাকশন ফোর্স, আমার হাত দিচ্ছে তার রিঅ্যাকশন ফোর্স, তাই না? আমার হাত হতে পারে, টেবিল টপ হতে পারে, অ্যাকশন ফোর্সের অপোজিট রিঅ্যাকশন ফোর্স কাজ করবেই, তাই না? চলো নেক্সট। এবার আসি টেনশন ফোর্স অ্যাজ অ্যাপ্লাইড থ্রু স্ট্রিংস। টেনশন, একটা স্ট্রিং থেকে যদি আমি একটা ওয়েটকে ঝুলিয়ে দিই, ওয়েটটা যেমন একে নিচের দিকে টানবে, স্ট্রিংও ঠিক অপোজিট ডিরেকশনে একটা ফোর্স দেবে, এটাকে আমি কি বলবো? টেনশন ফোর্স। এটা আমি কিভাবে কাজ করছে কিভাবে বুঝবো? যদি একটা সিজার্স নিয়ে ঠিক এই জায়গা থেকে তুমি কাট করে দাও, এটা তো সাথে সাথে নিচের দিকে পড়ে যাবে, বাট এই স্ট্রিংটা দেখবে কিছুটা ওপরের দিকে উঠে যাবে, তারপরে আবার অরিজিনাল পজিশনে ব্যাক করবে। এই ওপরের দিকে উঠলো কেন? অপোজিট দিকে একটা ফোর্স কাজ করছে বলেই ওপরের দিকে উঠে গেল, এই ফোর্সটাই হচ্ছে টেনশন ফোর্স, তাই না? কি বলছে? when a body is suspended by a string attached to a rigid support, the body due to its weight W pulls the string vertically downwards, and the string in its stretch condition pulls the body upwards by the force এর নিচের দিকে টেনে আছে, স্ট্রিং উপরের দিকে টেনে রেখেছে, যার জন্য কি হচ্ছে? হুইচ ব্যালেন্সেস দ্য ওয়েট অফ দ্য বডি, যার জন্য বডিটা ব্যালেন্স পজিশনে থাকছে, পড়ছে না। দিস ফোর্স ডেভেলপড ইন দ্য স্ট্রিং ইজ কল্ড টেনশন। এই যে ফোর্সটা ডেভেলপ করছে স্ট্রিং এ, এটাকে আমরা বলবো কি? ফোর্স অফ টেনশন অর দ্য ফোর্স অফ টেনশন টি। ক্লিয়ার? বুঝতে পেরেছো? ফিগার 3.3 shows the two forces which are equal and, আচ্ছা এটা কিন্তু ইকুয়াল অ্যান্ড অপোজিট, এ ডাউনওয়ার্ডস এ আপওয়ার্ডস, নর্মালি ডাউনওয়ার্ডস এ নর্মালি আপওয়ার্ডস, ইকুয়াল অ্যান্ড অপোজিট ইন ইকুইলিব্রিয়াম পজিশন। যখন এটা ইকুইলিব্রিয়াম পজিশনে আছে তখন এই দুটো ফোর্স ইকুয়াল অ্যান্ড অপোজিট, মানে স্ট্যাটিক, কোনো মুভমেন্ট নেই, ঠিক আছে, একদম চুপচাপ আছে। ইফ উই কাট দ্য স্ট্রিং স্লাইটলি অ্যাবভ দ্য বডি, এই জায়গা থেকে ধরো কাট করে দিলে তুমি, কি হবে? উই সি দ্যাট দ্য স্ট্রিং মুভ স্লাইটলি আপওয়ার্ডস with a jerk due to tension in the string acting upwards, এটা জার্ক করে উপরের দিকে উঠে যাবে, তাই তো? কি জন্য হচ্ছে? টেনশন ফোর্সটা ছিল বলে হচ্ছে। and then falls downwards due to its own weight, ডাউনওয়ার্ডসে ফল করবে নিজের ওয়েটের জন্য। ক্লিয়ার? বুঝতে পেরেছো? ফোর্স এক্সার্টেড বাই আ স্প্রিং, একটা স্প্রিং আছে, স্প্রিং এর একদিক ফিক্সড করেছো, ঠিক আছে, স্প্রিংটা নর্মালি এই পজিশনে আছে, এবার যদি তুমি স্প্রিংটাকে স্ট্রেচ করো, স্প্রিং একটা ফোর্স অ্যাপ্লাই করবে, তুমি কোন দিকে ফোর্স অ্যাপ্লাই করছো? এই দিকে। স্প্রিং কোন দিকে ফোর্স অ্যাপ্লাই করবে? অপোজিট ডিরেকশনে, কারণ ওর অরিজিনাল পজিশনে ব্যাক করতে চাইবে, তাই না? ঠিক একইভাবে স্প্রিংটাকে নিয়ে যদি তুমি এবার এই দিকে নাও, তখন স্প্রিং তোমায় কোন দিকে ফোর্সটা দেবে? এই দিকে দেবে, কেন? ওর অরিজিনাল পজিশনে ব্যাক করতে চায়। এটাই হচ্ছে ফোর্স এক্সার্টেড বাই আ স্প্রিং। ক্লিয়ার? কনসিডার এ স্প্রিং উইথ ইজ ওয়ান এন্ড কেপ্ট ফিক্সড 3.4 এ, এখানে ফিক্সড করে রেখেছে অরিজিনাল পজিশন। if its other end is either stretch, figure 3.b, or compressed, এটাকে স্ট্রেচ করেছি, এটাকে কম্প্রেস করেছি, ওকে, এটা স্ট্রেচ, এটা কম্প্রেস, the spring exert a force F opposite to the direction of displacement of its free end। তাহলে স্প্রিং কি করছে? একটা ফোর্স এক্সার্ট করছে, ফোর্স এফ
অপোজিট টু দ্য ডিরেকশন অফ ডিসপ্লেসমেন্ট অফ ইটস ফ্রি এন্ড। ফ্রি এন্ডের যেদিকে ডিসপ্লেসমেন্ট হয়েছে ঠিক তার অপোজিট ডিরেকশনে। তুমি এদিকে ডিসপ্লেস করলে ও এদিকে ফোর্স দিচ্ছে, তুমি এদিকে নিয়ে গেলে ডিসপ্লেস করলে ও এদিকে ফোর্স দিচ্ছে। ফ্রি এন্ডের ডিসপ্লেসমেন্ট যে ডিরেকশনে হচ্ছে তার ঠিক অপোজিট ডিরেকশনে স্প্রিংটা তোমার ফোর্স অ্যাপ্লাই করছে। বুঝতে পারছো? প্রত্যেকটা ওয়ার্ড মাথার মধ্যে যাচ্ছে, বোঝা যাচ্ছে? দ্য ম্যাগনিটিউড অফ দিস ফোর্স, ম্যাগনিটিউড কি হবে? ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ম্যাগনিটিউড অফ ডিসপ্লেসমেন্ট। প্রপোর্শনাল মানে যত ডিসপ্লেসমেন্ট তত ফোর্স। ডিসপ্লেসমেন্ট কম হলে ফোর্স কম, বেশি হলে বেশি। তাই ডাইরেক্টলি প্রপোর্শনাল বলেছে। ইটস এলংগেশন অর কম্প্রেশন। ঠিক আছে, বোঝা গেল? দিস ফোর্স ইজ কল্ড রিস্টোরিং ফোর্স। এই ফোর্সটাকে আমরা কি বলবো? রিস্টোরিং ফোর্স। কারণ স্প্রিং চাইছে নিজেকে রিস্টোর করতে, নিজের অরিজিনাল পজিশনে ব্যাক করতে। সবাই চায় আমাকে ভাই বিরক্ত করো না, আমাকে আমার মতো থাকতে দাও। তাই জন্য গানও লেখা হয়ে গেছে, অনেকে ওই গান গেয়েও যাচ্ছে দিনের পর দিন। তো স্প্রিংও বলছে গান গাইতে পারছে না, ও তোমাকে বুঝিয়ে দিচ্ছে আমাকে আমার মতোই থাকতে দাও। তাই তুমি ওকে বিরক্ত করলে ও চাইবে নিজের জায়গায় ব্যাক করতে। ঠিক আছে, তাহলে স্প্রিং ব্যালেন্স ওয়ার্কস অন দিস প্রিন্সিপল। ঠিক আছে, স্প্রিং ব্যালেন্স কি? স্প্রিং ব্যালেন্স দিয়ে আমরা কি মেজার করি? ওয়েট মেজার করি, একদমই ঠিক। মাস মেজার করি কি দিয়ে? বিম ব্যালেন্স। ক্লিয়ার? ইউনিট কি হবে ওয়েটের? মাস ইন্টু জি। তাহলে কি হবে? মাসের কি? মাসের কেজি। গ্র্যাভিটির কি বলবো? গ্র্যাভিটির ইউনিট কি? নিউটন পার কেজি। কেজি কেজি কেটে গেলে ইউনিট কি পড়ে থাকে? এইটা ভুললে চলবে? চলো, সিমিলারলি হরাইজন্টাল স্প্রিং উইথ টু অবজেক্টস এ অ্যান্ড বি অ্যাটাচড টু ইটস টু এন্ডস ইন ইটস নর্মাল ফর্ম। এখানে কি বলছে? একটা স্প্রিং, তার দুদিকে দুটো তুমি বডিকে অ্যাটাচ করে দিয়েছো, অবজেক্টকে, নর্মাল পজিশন। যদি এটাকে আমি কম্প্রেস করি, এর রিস্টোরিং ফোর্সটা কোন দিকে কাজ করবে? অপোজিট দিকে। আর যদি আমি এটাকে স্ট্রেচ করি, এর রিস্টোরিং ফোর্সটা ইনসাইডে। একই জিনিসই হবে। তাহলে এ অ্যান্ড বি অ্যাটাচ at its two ends in its normal form does not exert any force on the object attached at its end 3.5a। এখানে নর্মাল পজিশন, কোনো রকম ফোর্স এখানে, কোনো রকম ফোর্স এখানে ওয়ার্ক করছে না। বাট ইফ দ্য স্প্রিং ইজ কম্প্রেসড, যদি আমরা কম্প্রেস করি, ডিসপ্লেসমেন্ট কোন দিকে করছে? ভেতরের দিকে। ও রিস্টোরিং ফোর্স আউটসাইডে। ইট পুশেস অ্যাওয়ে ইচ অবজেক্ট উইথ আ রিস্টোরিং ফোর্স এফ at its end 3.5b। রিস্টোরিং ফোর্স এন্ডে অ্যাড করবে। while if the spring stretch, it pulls in each object with a restoring force F at its end 3.5c। এখানে একটা কেস দেখিয়েছে, এখানে একটা কেস দেখিয়েছে। এখানে কি করছি? আমি কম্প্রেস করছি, রিস্টোরিং ফোর্স, আর এটাকে আমরা কি করছি? স্ট্রেচ করছি, রিস্টোরিং ফোর্স ভেতরের দিয়ে কাজ করছে। ক্লিয়ার? In each case the spring has a tendency to come back to its original position। প্রত্যেকটা ক্ষেত্রেই দেখো স্প্রিং এর টেন্ডেন্সিটা কি? নিজের অরিজিনাল পজিশনে ব্যাক করে আসে। আগেরটা এটা সেম। আগেরটা আমি একটা সাইডে ফিক্সড রেখে আরেকটা সাইডে করছিলাম, এখানে আমি দুটো সাইডকে দুটো অবজেক্টের সাথে ইয়ে করে অবজেক্টটাকে নিয়ে একবার ভেতরের দিকে নিচ্ছি, রিস্টোরিং ফোর্স আউটসাইডে কাজ করছে, আবার অবজেক্ট দুটোকে নিয়ে আউটসাইডে নিয়ে যাচ্ছে, রিস্টোরিং ফোর্স ইনসাইডের দিকে। ঠিক আছে? কেন? স্প্রিং এর টেন্ডেন্সি তার অরিজিনাল ফর্মে ব্যাক করে আসা। ক্লিয়ার? ফোর্স এক্সার্টেড ডিউরিং কলিশন। এবার কলিশনের জন্য কি হচ্ছে? ফোর্স
এক্সার্ট করছে, ফোর্স দিচ্ছে একজন আর একজন। এ আর এ মোশনে আছে, এসে দুটোর মধ্যে কলিশন হচ্ছে, ঠিক আছে? এই যে ফোর্স দিচ্ছে তার জন্য এটা কোন দিকে চলে যাবে? ওই দিকে চলে যাবে। আর এই যে ফোর্সটা দেবে এটার জন্য এটা এইদিকে চলে যাবে, তাই না? কলিশনের জন্য হচ্ছে। তাহলে ফোর্স এক্সার্টেড ডিউরিং কলিশন, when two bodies collide they push each other, তারা একজন আরেকজনকে পুশ করে। as a result equal and opposite forces act on each body, equal and opposite force act করছে। these forces are the force of action and force of reaction। কি জন্য? force of action আর ঠিক opposite force of reaction। in figure 3.6 a body B while in motion collides with a moving body A, এর সাথে কোলাইড করছে, and exert a force F A B, কে দিচ্ছে? B, তার উপরে A, তাহলে F A B, যার উপরে দিচ্ছে তাকে আগে রাখবো, যে দিচ্ছে তাকে পরে রাখবো। ফোর্স মানে F ফোর্স A B, এর উপর দিচ্ছে কে? B, অন দ্য বডি A which is called the force of action। তাহলে এটা কি হলো? ফোর্স অফ অ্যাকশন। ক্লিয়ার? এর ঠিক অপোজিটে A বডির উপর দেবে ফোর্স B A, ফোর্স অফ রিয়াকশন। At the same instant, the body A also exert an equal and opposite force of reaction F B A, কে দিচ্ছে? A, কার উপর দিচ্ছে? B এর উপরে, on the body B, B এর উপরে দিচ্ছে। As a result of these forces, two bodies move apart after the collision। দুটো বডি একজনের থেকে আরেকজন দূরে সরে যাচ্ছে। বোঝা গেল? কি কি পড়লাম আমরা? রিঅ্যাকশন মানে তোমার ফ্রিকশনাল ফোর্স বললাম, তারপরে নরমাল, তারপরে ফোর্স অফ টেনশন, ফোর্স এক্সার্টেড বাই কলিশন, স্প্রিং, কলিশন। তাহলে এই 5টা কেস আমরা পড়লাম। এটা তোমাদের কন্ট্যাক্ট ফোর্সের মধ্যে এই 5টা কেস দেওয়া আছে। এবার আসি নন কন্ট্যাক্ট ফোর্সেস। দ্য ফোর্সেস এক্সপেরিয়েন্সড বাই বডিজ ইভেন উইদাউট বিং ফিজিক্যালি টাচড, এখানে কোনো টাচ করার দরকার পড়ছে না, আর কল্ড দ্য নন কন্ট্যাক্ট ফোর্সেস অর দ্য ফোর্সেস অ্যাট আ ডিস্ট্যান্স। এটাকে আমরা বলবো নন কন্ট্যাক্ট ফোর্সেস বা ফোর্সেস অ্যাট আ ডিস্ট্যান্স। বোঝা গেছে? এক্সাম্পলস: গ্র্যাভিটেশনাল ফোর্স, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, ম্যাগনেটিক ফোর্স। জানি আমরা, কম বেশি জানি কি জিনিস। ফার্স্টে আসি গ্র্যাভিটেশনাল ফোর্স। ইন ইউনিভার্স ইচ পার্টিকেল অ্যাট্রাক্টস দ্য আদার পার্টিকেলস ডিউ টু ইটস মাস। মাসের জন্য একজন আরেকজনকে অ্যাট্রাক্ট করে। দিস ফোর্স অফ অ্যাট্রাকশন বিটুইন দেম ইজ কল্ড দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স। তাদের মধ্যে যে এই যে ফোর্স অফ অ্যাট্রাকশন, এটাকে আমরা কি বলবো? গ্র্যাভিটেশনাল ফোর্স। The earth also, because of its mass, attracts all other masses around it। আর্থ এর একটা বিশাল বড় মাস আছে, তার জন্য সবাইকে নিজের দিকে অ্যাট্রাক্ট করছে। The force on a body due to the earth's attraction, আর্থের অ্যাট্রাকশনের জন্য যে ফোর্সটা কাজ করছে বডির উপর, is called the force of gravity or the weight of the body। Force of gravity or weight of the body। Clear? বেশি থাকবে, বেশি থাকবে। কার বেশি মনে হয় তোমার গ্র্যাভিটেশনাল ফোর্স, আর্থের না সানের? চলো, হ্যাঁ বলো। থাকবে, অবশ্যই থাকবে। আচ্ছা, ইট কজেস মোশন ইন দ্য বডি, ইট কজেস মোশন ইন দ্য বডি
টুয়ার্ডস দ্য আর্থ, ডাউনওয়ার্ডস, নিজের দিকে টেনে নিচ্ছে আর্থ। ইফ দ্য বডি ইজ ফ্রি টু মুভ, যদি বডিটা ফ্রি টু মুভ এরকম কন্ডিশনে থাকে। Thus, it is the force due to gravity that makes a body fall. ফোর্স ডিউ টু গ্র্যাভিটির জন্য একটা বডি ফল করছে when released from a height, যখন একটা হাইট থেকে ছাড়ছি ফোর্স ডিউ টু গ্র্যাভিটির জন্য বডিটা নিচের দিকে ফল করছে। The body also attracts the earth by an equal force. এই যে তোমার অ্যান্সারটা এখানে, ওই বডিটাও আর্থকে কিন্তু অ্যাট্রাক্ট করছে, ঠিক আছে। তোমরা এর পরের এক্সারসাইজে দেখতে পাবে এফ টি m1 m2 বাই আর স্কোয়ার বোধহয় আছে, দেখো তো আর স্কোয়ার আছে না ডি স্কোয়ার আছে তোমাদের, দাও আমাকে। লাস্টে দেখো গ্র্যাভিটেশনে আছে আর স্কোয়ার, তাই না? হ্যাঁ হ্যাঁ আর স্কোয়ার আছে, m1 m2 এ কথা বলো না একদম, ঠিক আছে। এরকম টাইপের একটা ফর্মুলা পরে দেখতে পাবো, ওটা নিয়ে পরে ডিসকাস করছি। যাই হোক, তোমাদের আর স্কোয়ার আছে, অনেক জায়গায় ডি স্কোয়ারও দেয় ডিস্টেন্স, আর এটা মানে ডিস্টেন্স, ওকে। দ্য বডি অলসো অ্যাট্রাক্টস দ্য আর্থ বাই অ্যান ইকুয়াল ফোর্স, বাট নো মোশন ইজ কজড ইন দ্য আর্থ বিকজ অফ ইটস হিউজ মাস। বডিও কিন্তু অ্যাট্রাক্ট করছে, বাট আর্থের কোনো রকম মুভমেন্ট নেই, কারণ ওই বডির মাস আর্থের রেসপেক্টে কিছুই না, আর্থের হিউজ মাস। ঠিক এই আর্থকে তুমি পাঠিয়ে দাও সানের সামনে, সান একে গিলে নেবে, আর্থকে খেয়ে নেবে, এরকম ব্যাপার, কারণ তখন সানের মাসের কাছে আর্থের মাস কিছুই না। এক্সাম্পলস, আ বল প্লেসড অন আ টেবিল স্টার্টস রোলিং ডাউন হোয়েন দ্য টেবিল ইজ টিল্টেড। টেবিলের উপর বল রাখো, টেবিলটাকে টিল্ট করো, রোলিং ডাউন নিচের দিকে পড়বে। ইফ আ বডি ইজ থ্রোন আপ ইন এয়ার, বডিকে উপরের দিকে ছুড়ে দাও, ইট গোজ আপ, রিচেস টু আ হাইট অ্যান্ড দেন রিটার্নস টু দ্য গ্রাউন্ড, একটা সার্টেন হাইটে যাবে আবার নিচের দিকে রিটার্ন করবে, ক্লিয়ার? আ কয়েন ফলস ডাউন হোয়েন ইট ইজ রিলিজড অ্যাট আ হাইট, একটা কয়েনকে ফেলে দাও একটা হাইট থেকে, নিচের দিকে চলে আসবে। তাহলে এটা গেল আমাদের গ্র্যাভিটেশনাল ফোর্স। এবার আসি ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। টু লাইক চার্জেস রিপেল while two unlike charges attract each other. লাইক চার্জ রিপেল করছে, আনলাইক চার্জ অ্যাট্রাক্ট করছে। The force between the charges is called the electrostatic force. দুটো চার্জেসের মধ্যে যে ফোর্সটা অ্যাক্ট করছে তাকে আমরা বলবো ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। This force acts between the charged objects even when they are separated. তারা সেপারেটেড, বাট এই ফোর্সটা কিন্তু অ্যাক্ট করে যাচ্ছে। কিভাবে? এক্সাম্পল দেখলেই বুঝবে। When a comb is rubbed on a dry air, ড্রাই এয়ারে তুমি কম্ব রাব করো, ইট গেটস চার্জ, ওর মধ্যে চার্জ চলে আসবে। ইফ দিস কম্ব ইজ ব্রট নিয়ার দ্য স্মল বিটস অফ পেপার, ছোট ছোট পেপারের সামনে যদি ওটাকে নিয়ে আসো, দেখো দুজনের মধ্যে কন্ট্যাক্ট নেই, কিন্তু কন্ট্যাক্ট কিন্তু নেই। কি বলেছে এখানে, কোনো রকম সেপারেট থাকলেও ওয়ার্ক করবে। দেখো যেই আমি কাছে নিয়ে যাব, যদি ওয়ার্ক না করতো তাহলে তো কোনো রকম কিছুই হতো না। কিন্তু আমরা কি দেখবো, যখনই কাছে নিয়ে যাব পেপারের যে টুকরোগুলো কম্বের সাথে লেগে যাবে, অ্যাট্রাক্ট করবে কম্ব। বিটস অফ পেপার, অপোজিট চার্জেস আর ইনডিউসড অন দ্য বিটস অফ পেপার, পেপারের মধ্যে অপোজিট চার্জ ক্রিয়েট হয়ে যাবে অটোমেটিক্যালি, অ্যান্ড দে বিগিন টু মুভ টুয়ার্ডস দ্য কম্ব, কম্বের দিকে মুভ করবে। দ্য মোশন অফ পেপার বিটস ইজ ডিউ টু দ্য ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। এটা কিসের জন্য হচ্ছে? ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের জন্য, অফ অ্যাট্রাকশন। এখন থাক।
দ্য কথা বলো না, আমাকে ইন্টারাপ্ট করো না। দ্য মোশন অফ পেপার বিটস ইজ ডিউ টু দ্য ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন, ঠিক আছে, exerted between the unlike charges on the comb and the paper beads, ঠিক আছে, আনলাইক চার্জ কম বা পেপার বিটস এদের মধ্যে কি হচ্ছে, এই ফোর্স অফ ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশনটা ওয়ার্ক করছে। সেই জন্য পেপার বিটস গুলো অটোমেটিক্যালি কম্বের দিকে অ্যাট্রাক্ট হচ্ছে। যেই কম্পটাকে তুমি নিয়ে আসছো ওর কাছে, অটোমেটিক্যালি ওর মধ্যে অপোজিট চার্জ ক্রিয়েট হয়ে যাচ্ছে, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন কাজ করছে, কোনো রকম কন্ট্যাক্টের দরকার পড়ছে না। বোঝা গেছে বৃন্তিকা? এ অনুষ্কা বোঝা গেছে? খুশি, বুঝতে পেরেছো? চলো নেক্সট, ম্যাগনেটিক ফোর্স সবাই জানো, টু লাইক ম্যাগনেটিক পোলস রিপেল while two unlike magnetic poles attract each other. লাইক রিপেল করে, দূরে সরিয়ে দেয়, আনলাইক অ্যাট্রাক্ট করে। The force between the magnetic poles is called the magnetic force. The force between the magnetic poles, এই দুটো পোলসের মাঝখানে যে ফোর্সটা কাজ করছে তাকেই আমি কি বলবো, ম্যাগনেটিক ফোর্স। This force acts even when the magnetic poles are at the separation, এখানেও দেখো সেপারেশনে আছে বাট ওয়ার্ক করে যাচ্ছে। এক্সাম্পল, when a pole of a magnet when a pole of a magnet is brought near a small iron nail, যখন আয়রন নেলের কাছে নিয়ে আসছি, উইদাউট টাচিং ইট, কোনো রকম টাচ করছি না, অ্যান্ড অপোজিট পোলারিটি ইজ ইনডিউসড অন দ্য নেল, নেলের মধ্যে অটোমেটিক্যালি অপোজিট পোলারিটি ক্রিয়েট করে যাবে, তাই না? যদি তোমার সাউথ পোলকে নিয়ে আসি, ওখানে নর্থ পোল ক্রিয়েট হয়ে যাবে, নর্থ পোলকে নিয়ে আসলে অটোমেটিক্যালি সাউথ পোল ক্রিয়েট হয়ে যাবে, অ্যান্ড ইট মুভস টুয়ার্ডস দ্য ম্যাগনেট, নেলটা কি হবে, ম্যাগনেটের দিকে মুভ করবে। দ্য মোশন অফ নেল ইজ ডিউ টু দ্য ম্যাগনেটিক ফোর্স অফ অ্যাট্রাকশন, এটা কি জন্য হচ্ছে, ম্যাগনেটিক ফোর্স অফ অ্যাট্রাকশনের জন্য, এক্সার্টেড বিটুইন দ্য আনলাইক পোলস অন দ্য ম্যাগনেট অ্যান্ড দ্য নেল, কোথায় ওয়ার্ক করছে, ম্যাগনেট আর নেল এদের মাঝে। ক্লিয়ার? বোঝা গেছে? চলো নেক্সট, জেনারেল ক্যারেক্টার অফ নন কন্ট্যাক্ট ফোর্সেস। আচ্ছা, এত পর্যন্ত কন্ট্যাক্ট ফোর্স নন কন্ট্যাক্ট ফোর্স বোঝা গেছে, এবার আমরা আসি জেনারেল কন্ট্যাক্ট ক্যারেক্টার অফ নন কন্ট্যাক্ট ফোর্সেস। খুব ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্সটা মাথায় রাখবে, খুবই ইম্পর্টেন্ট। কি ক্যারেক্টার প্রপার্টির একই ব্যাপার, আমার কাছে বইটা পুরনো, টার্মসটাও পুরনো, তোমাদের মডার্ন বই, জেনজির বই, টার্মসও লেখা আলাদা না, মিনিং এক, দেখতে থাকো একই রকম জিনিসই আছে। তোমাদের একটু হয়তো ডিটেলস দিতে পারে এখানে, ঠিক আছে, 5টা আছে না পয়েন্ট, তাহলে এখানে কটা আছে, একটা দুটো, দুটো পয়েন্ট আছে না, 3টে পয়েন্ট মিস আছে। তোমাদের বইয়ে দুটো এক্সট্রা, দুটো তিনটে এক্সট্রা পয়েন্ট দেওয়া আছে, আমি এই দুটো আগে বলে নিচ্ছি, এই দুটোও আছে ইনক্লুডিং, তারপরে আমি তোমাদের বইয়ের এক্সট্রা দুটো বলে দিচ্ছি। জেনারেল ক্যারেক্টার অফ নন কন্ট্যাক্ট ফোর্সেস, ফার্স্ট বলেছে দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স ইজ অলওয়েজ অফ অ্যাট্রাকটিভ ইন নেচার, গ্র্যাভিটেশনাল ফোর্স সবসময় অ্যাট্রাক্ট করছে, while the electrostatic force and the magnetic force can be either attractive or repulsive, অ্যাট্রাক্টর করতে পারে রিপালসও করতে পারে, এটা ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। সেকেন্ড হচ্ছে দ্য ম্যাগনিটিউড অফ কন্ট্যাক্ট ফোর্সেস অন দ্য টু বডিজ ডিপেন্ডস অন দ্য ডিস্টেন্স অফ সেপারেশন বিটুইন দেম, তার উপর ডিপেন্ড করে সেপারেশনের উপর। আমি যে ফর্মুলাটা লিখে দিয়েছিলাম ওখানে দেখালাম না, m1 m2 বাই আর স্কোয়ার, এফ ইকুয়াল টু, হ্যাঁ এফ ইকুয়াল টু, দেখো ডিটেলসে বলবো, এখানে দেখো ডিস্টেন্স আছে, আর হচ্ছে ডিস্টেন্স,
ডিস্টেন্সের উপর ডিপেন্ড করে, ঠিক আছে? তাহলে ডিপেন্ডস অন দ্য নন কন্ট্যাক্ট ফোর্সেস অন টু বডিজ ডিপেন্ডস অন দ্য ডিস্টেন্স অফ সেপারেশন বিটুইন দেম। সেপারেশনের ডিস্টেন্সের উপর ডিপেন্ড করে। ইট ডিক্রিজেস উইথ দ্য ইনক্রিজ ইন সেপারেশন। তাহলে যদি ডিক্রিজ করবে কখন? দেখো ইনভার্সলি প্রপোর্শনাল, তাই তো? তাহলে তাই বলছে ইট ডিক্রিজেস উইথ দ্য, তোমাদের বইয়ে এ প্রপোর্শনাল 1/r² দেওয়া আছে, দেখো একই জিনিস। ওকে, এখানে তোমাদের বইয়ে এক্সট্রা যে পয়েন্টটা আছে এরকম ভাবে লেখা আছে, ঠিক আছে? ইট ডিক্রিজেস উইথ দ্য ইনক্রিজ ইন সেপারেশন অ্যান্ড ইনক্রিজেস দ্য সেপারেশন ডিক্রিজেস অ্যাজ দ্য সেপারেশন ডিক্রিজেস। ফোর্স ডিক্রিজ করবে যখন সেপারেশন বাড়বে, আর যখন সেপারেশন কমবে ফোর্স ইনক্রিজ করবে। ইনভার্সলি প্রপোর্শনাল, একটা বাড়লে আর একটা কমবে, একটা কমলে আর একটা বাড়বে। ইট ভ্যারিস ইনভার্সলি, কিভাবে ডিপেন্ড করছে? ইনভার্সলি স্কোয়ার অফ দ্য ডিস্টেন্স অ্যাজ দ্য স্কোয়ার অফ ডিস্টেন্স, ঠিক আছে? ডিস্টেন্সের স্কোয়ারের উপর ডিপেন্ড করছে, অফ সেপারেশন, তাই না? ডিস্টেন্সের স্কোয়ারের উপর ডিপেন্ড করছে। তার মানে অন ডাবলিং দ্য সেপারেশন, সেপারেশন যদি ডাবল করো তাহলে ফোর্স বিকামস 1/4। ডাবল যদি ডিস্টেন্স করো ওটা কি হবে? 1/4 হয়ে যাবে ফোর্সটা, তার স্কোয়ার না? বোঝা গেছে? বুঝতে পারলে? আসবো, এর নিউমেরিক্যালস আছে। এটা যদি ট্রিপল করো এটা 1/9 স্কোয়ারে হবে। ক্লিয়ার? তাহলে স্কোয়ার অফ দ্য সেপারেশনের উপর ডিপেন্ড করছে ইনভার্সলি ফোর্স অফ অ্যাট্রাকশন। তাহলে এটাই আছে, দুটো এক্সট্রা যে পয়েন্ট আছে আমি তোমাদের বলে দিচ্ছি। বোঝা গেল এতটা? ঠিক আছে, এটা ছিল আমাদের পার্ট এ, ঠিক আছে? এবার পার্ট বি তে আসছি। নিউটনস ফার্স্ট ল অফ মোশন অ্যান্ড ইনার্শিয়া, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফিজিক্সের শুরু এখান থেকে, নিউটনই 11-12 যাবে নিউটন নিউটন নিউটন। দেখো একটা বাড়িতে তোমাকে আগে বেসমেন্টটা তো ঠিকঠাক করতে হবে, তারপর তো বিল্ডিং তো উপরের দিকে বাড়াতে পারবে না। এতক্ষণ বেসমেন্ট করলাম, এবার আস্তে আস্তে বিল্ডিং তৈরি হবে। তাহলে দেখো নিউটনস ফার্স্ট ল অফ মোশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে হচ্ছে ইন চ্যাপ্টার 2, আমি কি বলেছিলাম? চ্যাপ্টার 2 এর এক্সটেন্ডেড ভার্সন চ্যাপ্টার 3। কি বলছে? ইন চ্যাপ্টার 2 উই হ্যাভ রিড দ্য লিনিয়ার মোশন। লিনিয়ার মোশন আমরা পড়েছি চ্যাপ্টার 2 তে। নাও দ্য কোয়েশ্চেন অ্যারাইজেস, হোয়াট ইজ দ্য কজ অফ মোশন? মোশনের কজ কি? এমনি এমনি তো হতে পারে না। মানে হোয়াট প্রডিউসেস মোশন ইন অ্যান অবজেক্ট? It is our common experience that a force is to be applied on object to produce motion on it. আমাদের কমন এক্সপিরিয়েন্স, কোনো অবজেক্টের মধ্যে মোশন ক্রিয়েট করার জন্য আমাদের ফোর্স অ্যাপ্লাই করতে হচ্ছে। উইদাউট এনি ফোর্স তার মধ্যে মোশন আসছে না। এক্সাম্পলস, to move a cycle, the cyclist has to apply force on its pedal. প্যাডেলে ফোর্স অ্যাপ্লাই করতে হচ্ছে। In a car, the petrol engine provides the force needed to move the car. ইঞ্জিন সেই ফোর্সটা দিচ্ছে। To move a horse cart, the horse applies force by stretching its muscle. হর্স তার মাসেলের স্ট্রেচ করছে, ফোর্স অ্যাপ্লাই করছে। To move a boat ahead, a force is applied by the oar on the water to push it. ওরটা দিয়ে দাঁড়টা দিয়ে আমরা ওয়াটারে একটা ফোর্স দিচ্ছি, পুশ করছি ব্যাকওয়ার্ড ডিরেকশনে, and the force of reaction exerted by water moves the boat ahead. ওয়াটার যে রিয়াকশন ফোর্সটা দিচ্ছে
তার জন্য বোর্ডটা সামনের দিকে মুভ করছে। আমরা ওরটা দিয়ে ব্যাকওয়ার্ডে ওয়াটারটাকে মুভ করাচ্ছি, তার জন্য যে রিয়াকশন ফোর্স ওয়াটার দিচ্ছে তার জন্য বোর্ডটা সামনের দিকে মুভ করছে। হ্যাঁ, ক্লিয়ার? কথা না। বিফোর গ্যালিলিও the scientists were of view that a কথা বলো না। Before Galileo, the scientists were of view that a force is needed not only to start a motion but also to keep an object moving even with uniform velocity. গ্যালিলিওর আগে সায়েন্টিস্টরা মনে করতেন শুধু একটা ফোর্স বডিকে মোশনে আনার জন্যই দরকার পড়ছে, নট দ্যাট এটাকে ইউনিফর্ম ভেলোসিটিতে মুভ করানোর জন্য ফোর্সটা দরকার পড়ছে। উইদাউট এনি ফোর্স বডিটা ইউনিফর্ম ভেলোসিটিতে মুভ করতে পারে না। যেটা গ্যালিলিওর আগে যেসব সায়েন্টিস্টরা ছিলেন তারা এই কথাটা বলেছিলেন, তারা এটা মনে করতেন শুধু যে আমরা ফোর্স দিয়ে বডিটাকে স্টার্ট করছি, মোশনে আনছি, নট দ্যাট মোশনে আসার পরে সেটাকে ইউনিফর্ম ভেলোসিটিতে রান করানোর জন্য সেই ফোর্সটা বডির ওপর আমাদের অ্যাপ্লাই করে যেতে হচ্ছে। ইন আদার ওয়ার্ডস, an object remains in motion so long as the external force applied to produce motion remains present. শুধু এটাই না, আদার ওয়ার্ডসে কি বলা যাচ্ছে, দ্য অবজেক্ট রিমেন্স ইন মোশন, অবজেক্ট ততক্ষণ পর্যন্তই মোশনে থাকবে যতক্ষণ পর্যন্ত দ্য এক্সটার্নাল ফোর্স, এই যে এক্সটার্নাল ফোর্স যেটা অ্যাপ্লাই হচ্ছে মোশনটা আনার জন্য সেটা প্রেজেন্ট থাকছে। যে এক্সটার্নাল ফোর্সটা ওটাকে মোশনে আনার জন্য অ্যাপ্লাই করা হচ্ছে, সেই ফোর্সটা যতক্ষণ পর্যন্ত প্রেজেন্ট থাকছে বডিটা ততক্ষণ পর্যন্তই মোশনে থাকবে। এ ফোর্স মাস্ট অ্যাপ্লাই কন্টিনিউয়াসলি টু কিপ দ্য বডি ইন মোশন, মানে তারা বলছেন তোমাকে ফোর্সটা সব সময় অ্যাপ্লাই করে যেতে হবে বডিটাকে মোশনে রাখার জন্য। বোঝা গেল সিম্পল কথাটা? দিস ভিউ ওয়াজ বেসড অন দ্য অবজারভেশন, এটা তারা বেসড অন অবজারভেশনের উপরে তারা এই কথাটা বলেছিলেন, দ্যাট দ্য মোশন অফ এ বডি সিজেস when force is withdrawn from it. তারা অবজার্ভ করছেন যখন আমরা এই ফোর্সটা দেওয়া বন্ধ করে দিচ্ছি তার মোশনটাও থেমে যাচ্ছে, সে রেস্টে চলে আসছে আর মোশনে থাকছে না। সেই জন্য তারা ওখান থেকে একটা কনক্লুশনে রিচ করেছিলেন যে ফোর্সটা বডিকে শুধু স্টার্ট করার জন্যই দরকার, নট দ্যাট বডিটাকে মুভ করানোর জন্য ফোর্সটাকে কন্টিনিউয়াসলি অ্যাপ্লাই করে যেতে হবে। ক্লিয়ার? এই জায়গাতেই আসেন গ্যালিলিও। দেখো আজকে সবাই মনে হতে পারে যে গ্যালিলিও এটাকে কারেকশন করেছেন, তার মানে তার ক্রেডিট বেশি, তাদেরকে নিয়ে মানে কম্প্যারিজনের ক্ষমতা আমাদের মতো ছোট্ট ব্যক্তিদের নেই। তো ব্যাপার হচ্ছে ফার্স্টে যারা রাস্তাটা দেখায় ক্রেডিটটা সেখানেই সব থেকে বেশি, কারণ যে রাস্তাটা দেখাচ্ছে, এই যে আজকে ফ্যান ইনোভেশন হচ্ছে না, এখন স্মার্ট ফ্যান চলে এসছে, কিন্তু ফার্স্ট যিনি এই আইডিয়াটা দিয়েছিলেন যে এটা করলে যে আমাদের এইভাবে আমরা হেল্প পেতে পারি, এই আইডিয়াটাই সব থেকে দামি। তারপরে অনেক ইনোভেশন আসে। এখানে যারা এই কথাটা বলছেন বা তাদেরকে যারা রেকটিফাই করছেন প্রত্যেকেই প্রত্যেকেই মানে নেক্সট লেভেলের, তাদেরকে নিয়ে আমাদের ক্রিটিসাইজ করার কোনো জায়গা নেই। কারণ যত বয়স বাড়বে না আমরা কম্প্যারিজনে বিলিভ করি। ইনসিকিউর পিপলরা সবসময় কম্প্যারিজনে বিলিভ করে, ক্রিটিসাইজ করতে পছন্দ করে যারা নিজেরা ইনসিকিউর। যাদের নিজেদের মধ্যে থাউজেন্ড অফ লুফলস আছে তারা কি করবে, ভয় পায়, তারা একরকমের ভীতু হয়, তারা লোককে ক্রিটিসাইজ করে, তারা কম্প্যারিজনে বিলিভ করে, এ বড় এ বড়। অ্যাকচুয়ালি না, যারা ওই জায়গাটা বসে আছে না তারা সবাই দেখবে সবাইকে একটা রেসপেক্ট দিয়ে যাচ্ছে। তো
নিজেদের মাইন্ডও যখন সায়েন্স নিয়ে পড়বে মাইন্ডটাকে ওপেন রাখবে, সব কিছু ওপেন মাইন্ডে অ্যাকসেপ্ট করবে, দেখবে জিনিসগুলো তোমার কাছে আস্তে আস্তে ইজি মনে হবে, কম্পারিজনে যাবে না। গ্যালিলিও বড়, নিউটন বড়, আইনস্টাইন বড়, সবাই বড়। ওকে, তাহলে বোঝা গেল আগের ভিউ কি ছিল। এবার আসি এক্সাম্পলস। এ সাইকেল রিমেন্স মুভিং সো লং দ্য ফোর্স ইজ অ্যাপ্লাইড অন ইটস প্যাডেল। যতক্ষণ প্যাডেলে ফোর্স অ্যাপ্লাই করছি আমরা, সাইকেলটা মুভ করছে। ঠিকই তো, ঠিকই বলছে, দেখে মনে হচ্ছে ঠিকই বলছে। ইফ উই স্টপ পুশিং দ্য প্যাডেল, দ্য সাইকেল স্টপস। আমরা যদি প্যাডেল না করি সাইকেল স্টপ হয়ে যাবে। সিমিলারলি ইফ উই পুশ অফ দ্য ইঞ্জিন অফ এ কার, যদি কারের ইঞ্জিন বন্ধ করে দিই আমরা, দ্য কার স্টপস, কার বন্ধ হয়ে যাবে। দ্য হর্স কার স্টপস আফটার দ্য হর্স স্টপস মুভিং, ঠিক আছে। অ্যান্ড দ্য বোট স্টপস আফটার উই স্টপ পুশিং দ্য ওর, বোটও স্টপ হয়ে যাবে যদি ওর দিয়ে আমরা ওয়াটারকে পুশ না করি ব্যাকওয়ার্ড ডিরেকশনে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই 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 আসছে, সেটাই আসছে, এক্ষুনি আসছে, এক্ষুনি আসছে। তাই তো হওয়া উচিত, তাই হচ্ছে। গ্যালিলিও ডিড নট অ্যাপ্রুভ দ্য অ্যাবভ ভিউ। এবার এখানেই আসলেন গ্যালিলিও, তিনি অ্যাপ্রুভ করলেন না, তিনি এই জিনিসটাকে অ্যাপ্রুভ করলেন না। দাঁড় দাঁড়, ঠিক আছে। আচ্ছা দেখা যাক, খুব ইন্টারেস্টিং জায়গা। গ্যালিলিও এই ভিউটাকে অ্যাকসেপ্ট করলেন না। ফ্রম হিজ এক্সপেরিমেন্টস, গ্যালিলিও এক্সপেরিমেন্ট করে দেখলেন, কথা বলুন একদম। হি ফাউন্ড দ্যাট নো ফোর্স ইজ নিডেড টু কন্টিনিউ দ্য মোশন অফ এ মুভিং বডি। গ্যালিলিও কি বলছেন ফ্রম এক্সপেরিমেন্ট থেকে? হি ফাউন্ড দ্যাট নো ফোর্স ইজ নিডেড, কোনো ফোর্সই দরকার পড়ছে না, টু কন্টিনিউ দ্য মোশন অফ এ মুভিং বডি। ওই মুভিং বডিকে মুভ মুভ করানোর জন্য কোনো ফোর্সই দরকার পড়ছে না। গ্যালিলিও এটা নিজে এক্সপেরিমেন্ট করে ফাউন্ড করলেন। গ্যালিলিও সব অদ্ভুত অদ্ভুত কথা বলে গেছিলেন, তার মধ্যে এটা একটা অদ্ভুত জিনিস ছিল। এরপর একটা অদ্ভুত জিনিস ছিল যে একটা ফেদার আর একটা স্টোনকে যদি আমরা একই হাইট থেকে ফেলি, তারা একই টাইমে এসে গ্রাউন্ডে পড়বে, ঠিক আছে। আর সেই জন্য গ্যালিলিওকে অনেক টাফ সিচুয়েশনও ফেস করতে হয়েছে, ঠিক আছে, ঠিক আছে, অনেক। কারণ তখনকার দিনের আমাদের এই সোসাইটি অতটা ওপেন মাইন্ডেড ছিল না। আমরা যখন এখন তর্ক করতে পারছি ভাই, আমরা তর্ক করতে পারছি, আমরা ইজিলি বলে দিচ্ছি ভাই ভগবান বলে কিছু নেই। তখন তোমার কাছে মৃত্যুদণ্ড, তখন তোমাকে জাস্ট ওই টাইমে ওরকম বললে সোসাইটিতে তোমার বডি থেকে মাথাটা আলাদা হয়ে যাবে, তাই পানিশমেন্ট, ও তর্কের জায়গা নেই। এখন তো আমরা সত্যি কিছু জানি না, তাই আমরা ভুলভাল তর্ক করি। অনেকে বলে, যা বুক ফুলিয়ে বলে ভাই আমি ভগবানে বিশ্বাস করি না, কোথায় ভগবান দেখাও আমাকে। আরে ভাই, তুমি কাউকে বিশ্বাস তখনই করো না বলতে পারো যখন তুমি সেটাকে নিয়ে রিড করেছো। আজকে স্বামী বিবেকানন্দ, আজকে রামকৃষ্ণদেব বছরের পর বছর সারা জীবনটা তার পেছনে দিয়েছেন, তারপরে গিয়ে তাদের দর্শন পেয়েছেন। নিজেকে ওই জায়গায় যাও, 10 বছর 15 বছর সেটা নিয়ে তুমি করো। আজকে তুমি পড়াশোনা করছো না, তুমি মনে করতে পারো তুমি জয়েন্ট এন্ট্রান্সে ফার্স্ট হবে? আর তুমি কি বলতে পারো তো ভাই জয়েন্টে ফার্স্ট হওয়া যায় না, তোমার তাই মনে হবে। বা যে ফেল করছে তার কাছে ভাই জয়েন্টে কখনো ফার্স্ট হবো, মাথা খারাপ নাকি? আরে ভাই তুমি ওই জায়গাটা কি সেই এফর্টটা দিয়েছো? যখন দাওনি, তাহলে এই এবার অনেক বড় বড় লোক এই যারা এই ধরনের মেনলি কথাগুলো বলে না, তাদের দেখবে সোসাইটিতে তারা বিশাল নলেজ নিয়ে বসে আছে। তারা শুধু ওই একটা জিনিসেরই দোহাই দেয়, ভাই আমার ডিগ্রি দেখেছো? আরে ভাই তোমার ডিগ্রি থাক তোমার পকেটে, তুমি যে জিনিসটাকে নিয়ে বলছো চ্যালেঞ্জ করছো, তুমি সেই জিনিসটার পেছনে কতটা টাইম দিয়েছো? তুমি তো কয়টা বই পড়েছো ভাই, বইয়ে কি যারা ওই লেভেলের লোক তারা তাদের ভিউ দিয়ে গেছেন। তুমি আগে নিজেকে ওই জায়গায় নিয়ে যাও, তারপরে নিজের ভিউ দাও। সুতরাং এসব অনেক কথা আসবে সোসাইটিতে, নিজের বললাম না ওপেন মাইন্ডে সবকিছুকে ভাববে যে কোনটা ঠিক কোনটা ভুল, কোনটা সাদা কোনটা কালো।
চলো, গ্যালিলিও ডিড নট অ্যাপ্রুভ দ্য অ্যাবাভ ভিউ। কথা বলো না, হ্যাঁ। করো, দেখতে পাচ্ছি, ঠিক আছে। ফ্রম হিজ এক্সপেরিমেন্টস হি ফাউন্ড দ্যাট নো ফোর্স ইজ নিডেড টু কন্টিনিউ দ্য মোশন অফ এ মুভিং বডি। বডিকে মোশনে রাখার জন্য কোনো ফোর্সই দরকার পড়ছে না। ইফ আ বডি ইজ সেট ইন মোশন ইট উইল রিমেন ইন মোশন। যদি একটা বডি মোশনে থাকে, এটা সবসময় মোশনেই থাকবে। ইভেন when the force applied to set the body in motion is withdrawn। যদি যে ফোর্সটা অ্যাপ্লাই করা হয়েছে সেই ফোর্সটাকে যদি উইথড্র করে নেওয়া হয়, মোশনে আনার জন্য যে ফোর্সটা অ্যাপ্লাই করা হয়েছিল সেই ফোর্সটাকে উইথড্র করে নেওয়া হলে যে ফোর্সটা অ্যাপ্লাই করা হয়েছিল বডিটাকে মোশনে আনার জন্য, সেই মোশনটাকে যদি ফোর্সটাকে উইথড্র করে নেওয়া হয়, তারপরেও বডিটা মোশনে রান করতে থাকবে। প্রোভাইডেড দ্যাট, কখন? দেয়ার ইজ নো আদার ফোর্স সাচ অ্যাজ ফ্রিকশন এটসেট্রা টু অপোজ দ্য মোশন। যখন সেখানে কোনো ফ্রিকশন থাকবে না। যদি একটা ফ্রিকশনলেস প্লেন তুমি বানাতে পারো, তুমি যদি একটা বলকে মুভ করিয়ে দাও, ওই বলটা ওইভাবেই মুভ করতে থাকবে। বোঝা গেল? বোঝা গেল? যদি, হ্যাঁ, যদি একটা বডিকে তুমি মোশনে আনার জন্য ফোর্স অ্যাপ্লাই করছো, তো ওই ফোর্সটা যদি তুমি উইথড্রও করে দাও, তাও বডিটা মোশনেই থাকবে। কখন? কন্ডিশনটা কি? গ্যালিলিও বললো, যখন ফ্রিকশন থাকবে না, কোনো অপোজিং ফোর্স কাজ করবে না, লাইক ফ্রিকশন। যখন কাজ করবে না, তখন ওই বডিটা সেম ভাবে মুভ করতে থাকবে। ক্লিয়ার? যদি ফোর্স অ্যাপ্লাই না করলেই বডিটা থেমে যেত, তাহলে যখন সাইকেলিস্ট প্যাডেল করা বন্ধ করে দিল, দেন অ্যান্ড দেয়ার থেমে যাওয়া উচিত। সেটা তো হচ্ছে না, কিছুটা গিয়ে তারপরে থামছে। তার মানে কে থামাচ্ছে? ফোর্সটা বন্ধ হওয়াটার জন্য নিশ্চয়ই থামছে না। ফোর্স বন্ধ হওয়ার জন্য থামলে সাথে সাথেই থেমে যেত। তার মানে অ্যানাদার কেউ ওকে থামাচ্ছে। কে থামাচ্ছে? ফ্রিকশন থামাচ্ছে। এটাই গ্যালিলিও বলেছিলেন, যদি ফ্রিকশন না থাকে তাহলে যে বডিটা মুভ করছে সে মুভই করতে থাকবে, মুভই করতে থাকবে। তার জন্য আলাদা কোনো এক্সটার্নাল ফোর্সের দরকার পড়বে না। যে ফোর্সটা দিয়ে তাকে মোশনে আনা হয়েছে সেই ফোর্সটা উইথড্র করে নিলেও সে মোশনেই রান করবে। ক্লিয়ার? ফ্রম আওয়ার, না, ফ্রম আওয়ার এভরিডে লাইফ এক্সপিরিয়েন্স, আমাদের এভরিডে লাইফ এক্সপিরিয়েন্স থেকে আমরা দেখতে পাচ্ছি, উই নো দ্যাট এ সাইকেল ডাজ নট স্টপ অ্যাট ওয়ান্স অ্যাজ উই স্টপ প্যাডেলিং। জাস্ট যেটা বললাম সেটাই, প্যাডেল করা বন্ধ করলাম সাথে সাথে থেমে গেল, নট দ্যাট। বাট ইট মুভস আ সার্টেন ডিস্টেন্স বিফোর কামিং টু রেস্ট। রেস্টে আসার আগে কিছুটা ডিস্টেন্সও ট্রাভেল করছে, কভার করছে। ইনফ্যাক্ট স্টপস ডিউ টু ফোর্স অফ ফ্রিকশন বিটুইন ইটস টায়ার অ্যান্ড রোড। ফ্রিকশনের জন্য, কার কার ভেতরে? রোড অ্যান্ড টায়ারের মধ্যে ফ্রিকশনের জন্য স্টপ হচ্ছে। অ্যান্ড অলসো ডিউ টু ফ্রিকশন বিটুইন ইটস মুভিং পার্টস, এবং মুভিং পার্টসের মধ্যেও ফ্রিকশন আছে, তার জন্য স্টপ হচ্ছে। শুধু রোড আর টায়ারের মধ্যে হচ্ছে নট দ্যাট, তার মুভিং যে পার্ট সেগুলোর মধ্যেও তো ফ্রিকশন কাজ করছে। ফ্রিকশনের কাজই হচ্ছে মোশনকে অপোজ করা। ইফ ফ্রিকশন বিটুইন ইটস মুভিং পার্টস ইজ রিডিউসড বাই প্রপার অয়েলিং অর গ্রিজিং, যদি প্রপার অয়েল বা গ্রিস দিয়ে ফ্রিকশনটাকে রিডিউস করা হয় বডি পার্টসের, অ্যান্ড ইট ইজ মেড টু মুভ অন আ স্মুথ রোড, স্মুথ রোডে যদি এটাকে আমি মুভ করাই, it travels comparatively much longer distance before coming to rest after paddling is stopped। লঙ্গার ডিস্টেন্স ট্রাভেল করবে, আগে যতটা ডিস্টেন্স ট্রাভেল করতো প্যাডেল বন্ধ করে দেওয়ার পরে, যদি আমরা ওই বডি পার্টসের ফ্রিকশন অয়েলিং বা গ্রিজিং করে রিডিউস করে দিই, তাহলে দেখবো সেম জিনিস লঙ্গার ডিস্টেন্স ট্রাভেল করলো। তাহলে পুরো কাজটাই কে করছে? ফ্রিকশন করছে, তাই তো? If somehow it would have been possible to reduce the force of friction completely, যদি কোনোভাবে পসিবল হয়
the cycle would have remained in motion forever even when pedaling is stopped. ওই সাইকেলটা ফরএভার সবসময়ের জন্য মোশনেই থাকবে যদি কোনোভাবে ফ্রিকশনকে আমরা ওখান থেকে আউট করে দিতে পারি। বোঝা গেল? Thus it is concluded that in the absence of the force of friction, no force is required to keep an object moving after bringing it in motion. তাহলে কি কনক্লুডে আসতে পারছি আমরা? ইন দ্য অ্যাবসেন্স অফ ফোর্স অফ ফ্রিকশনের অ্যাবসেন্সে কোনো ফোর্স দরকার পড়ছে না। নো ফোর্স ইজ রিকোয়ার্ড টু কিপ অ্যান অবজেক্ট মুভিং আফটার ব্রিঙ্গিং ইট ইন মোশন। মোশনে আনার পর এটাকে মোশনে রাখার জন্য আর কোনো ফোর্সের দরকার পড়ছে না যদি আমরা ফ্রিকশনকে আউট করে দিতে পারি। ক্লিয়ার? ইন আদার ওয়ার্ডস, an object, if once set in motion, moves with uniform velocity if no force acts on it. যদি মোশনে থাকে ইউনিফর্ম ভেলোসিটিতে মুভ করতে থাকবে যদি ওর উপর কোনো ফোর্স অ্যাক্ট না করে। Thus the body continues to be in state of rest or state of uniform motion unless an external force is applied on it. যদি এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই নাও করি তাহলে বডিটা কি হবে? স্টেট অফ রেস্ট অর স্টেট অফ ইউনিফর্ম মোশনেই থাকবে। দিস ইজ কল্ড দ্য গ্যালিলিওস লজ অফ ইনার্শিয়া, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ক্লিয়ার? বোঝা গেল? কন্ডিশন কি? ফ্রিকশন যদি আউট করে দিতে পারি। আসছে এবারে কি করে করবে? সেখানে তো একজন আরেকজনকে টেনে ধরে বসে আছে, আর যার মধ্যে কিছু নেই সে ওই ব্ল্যাক হোলে মিলিয়ে যাচ্ছে। ভুলভাল কোশ্চেন করবে না। পাথর ঠেলবে কোথা থেকে? কি করে ঠেলবেটা কি করে? ওখানেই থাকবে, ওরকম ভাবে মুভ করবে। ওখানে ওখানে পাথর বলে কি, ওখানে তোমার বডি আর পাথরের মধ্যে কোনো ডিফারেন্স নেই, ঠিক আছে? ওখানে কোনো গ্র্যাভিটেশনাল ফোর্সই নেই। যখন গ্র্যাভিটেশনাল ফোর্সের মধ্যে ঢুকে যাবে তখন যার গ্র্যাভিটেশনাল ফোর্সের ইয়েতে র্যাডারে ঢুকে যাবে সে তোমায় টেনে নেবে। বোঝা কথা? যতক্ষণ না ওখানে পৌঁছাচ্ছ আস্তে আস্তে মুভ করতে 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 কি হয়, একটা কমেট চলে আসে হট করে, আর্থ টেনে নিল, ঠিক আছে? র্যাডারের মধ্যে চলে আসলে টেনে নেবে। এ হয়েছে গ্যালিলিও লজ অফ ইনার্শিয়া। হলো, গ্যালিলিও বলে গেল, ফার্স্ট কাজ করে গেল। ফ্রম দ্য অ্যাবভ ডিসকাশন উই কনক্লুড দ্যাট, কথা বলো না, এই ডিসকাশন থেকে আমরা কনক্লুড করতে পারছি কি, ইফ আ বডি ইজ অ্যাট রেস্ট, from the above discussion we conclude that if a body is at rest, it remains at rest unless a force is applied on it. একদমই তাই, যদি বডি রেস্টে আছে তার উপর ফোর্স অ্যাপ্লাই না করলে সে রেস্টেই থাকবে। If a body is moving, it will continue to move with the same speed in the same direction unless a force is applied on it. যে বডিটা মুভ করছে সেই বডিটা কন্টিনিউয়াসলি মুভ করতে থাকবে সেম স্পিডে আর সেম ডিরেকশনে আনলেস এ ফোর্স ইজ অ্যাপ্লাইড অন ইট, যদি এর উপর কোনো ফোর্স অ্যাপ্লাই না করা হয়। এই গ্যালিলিও বলে গেলেন। নিউটন পুট দ্য অ্যাবভ অবজারভেশনকে নিউটন কি করলো? ইন দ্য ফর্ম অফ ল হুইচ ইজ কল্ড দ্য নিউটনস ফার্স্ট ল অফ মোশন। এই অবজারভেশন, এটা গ্যালিলিওর অবজারভেশন ছিল, যেটাকে নিউটন কি করলেন? ল করে দিলেন। ওকে, স্টেটমেন্ট
অ্যাকর্ডিং টু নিউটনস ফার্স্ট ল অফ মোশন, নিউটনের ফার্স্ট লতে নিউটন কি বলছেন? ইফ আ বডি ইজ ইন এ স্টেট অফ রেস্ট, যদি কোনো বডি রেস্টে থাকে, ইট উইল রিমেন ইন দ্য স্টেট অফ রেস্ট, রেস্টেই থাকবে। অ্যান্ড ইফ ইট ইজ ইন দ্য স্টেট অফ মোশন, যদি মোশনে থাকে, ইট উইল রিমেন মুভিং ইন দ্য সেম ডিরেকশন উইথ দ্য সেম স্পিড, সেম ডিরেকশনেই যাবে, সেম স্পিডেই যাবে যদি কোনো বডি মোশনে থাকে, আনলেস অ্যান এক্সটার্নাল ফোর্স ইজ অ্যাপ্লাইড অন ইট, যদি এর উপরে কোনো এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই না করা হয়। যেটাই গ্যালিলিও বলেছিলেন সেটাই নিউটনও বললেন। কি বললেন? এটা ল করে দিলেন উনি। এটা একটা অবজারভেশন, ল হিসাবে উনি এটা প্রেজেন্ট করলেন। ক্লিয়ার? বোঝা গেছে? কোয়ালিটেটিভ ডিসকাশন, নিউটন ফার্স্ট ল ক্যান বি আন্ডারস্টুড ইন দ্য ফলোয়িং টু পার্টস। দুটো পার্টসে আমরা বুঝবো, ডেফিনেশন অফ ইনার্শিয়া আর ডেফিনেশন অফ ফোর্স। ইনার্শিয়া কি জিনিস? ধরো যে বডিটা রেস্টে আছে সে চাইবে আমি রেস্টেই থাকি, বা যে বডিটা মোশনে আছে সে চাইবে আমি মোশনেই থাকি। এই যে টেন্ডেন্সি নিজের পজিশনে টিকে থাকা, এই টেন্ডেন্সি এটাকেই বলা হয় ইনার্শিয়া। ঠিক আছে? আমি আমার নিজের পজিশনেই থাকবো। ঠিক আছে? আমরাও টু সাম এক্সটেন্ট এরকম, মানে আমরা যেটা বলছি সেটাই ঠিক। অনেকের মধ্যে এরকম জিনিস কাজ করে, আমি যেটা বলছি ওটাই রাইট, বাকি যে যা বলছে সব রং। ক্লিয়ার? ডেফিনেশন অফ ইনার্শিয়া, in the first part, Newton's first law gives the definition of inertia. ফার্স্ট পার্ট থেকে আমরা ইনার্শিয়ার ডেফিনেশন পাচ্ছি, অ্যাকর্ডিং টু হুইচ অ্যান অবজেক্ট ক্যান নট চেঞ্জ ইটস স্টেট বাই ইটসেলফ। এখানে উনি বলছেন অবজেক্ট ক্যান নট চেঞ্জ বাই স্টেট, না ইটস স্টেট বাই ইটসেলফ, নিজের স্টেট অবজেক্ট নিজে নিজে চেঞ্জ করতে পারে না। ইফ দ্য অবজেক্ট ইজ ইন স্টেট অফ রেস্ট, যদি একটা অবজেক্ট রেস্টে থাকে, ইট উইল রিমেন ইন দ্য স্টেট অফ রেস্ট, এটা রেস্টেই থাকবে। অ্যান্ড ইফ ইট ইজ মুভিং ইন সাম ডিরেকশন, যদি এটা কোনো ডিরেকশনে মুভ করতে থাকে, ইট উইল কন্টিনিউ টু মুভ উইথ দ্য সেম স্পিড ইন সেম ডিরেকশন, যদি কোনো ডিরেকশনে মুভ করতে থাকে এটা সেম ডিরেকশনে সেম স্পিডেই মুভ করতে থাকবে, আনলেস অ্যান এক্সটার্নাল ফোর্স ইজ অ্যাপ্লাইড অন ইট। এটাকেই আমরা কি বলছি? ইনার্শিয়ার ডেফিনেশন বলতে পারি। যে বডিটা রেস্টে আছে সে রেস্টেই থাকবে, যে মোশনে আছে সেটা সেম ডিরেকশনে সেম স্পিডে মুভ করতে থাকবে, যদি না তার উপর কোনো ফোর্স অ্যাপ্লাই করা হয়, এক্সটার্নাল ফোর্স। ক্লিয়ার? এক্সাম্পলস, a book lying on a tabletop will remain placed at its place unless it is displaced. একটা বইকে রেখে দাও, আজ থেকে 30 ইয়ার্স পরে বইটা ওই জায়গাতেই থাকবে যদি কোনো ফোর্স অ্যাপ্লাই না করে। সিমিলারলি এ বল রোলিং অন আ হরাইজন্টাল প্লেন কিপস অন রোলিং, একটা বলকে রোল করো, সে রোল করতেই থাকবে, আনলেস দ্য ফোর্স অফ ফ্রিকশন বিটুইন দ্য বল অ্যান্ড দ্য প্লেন স্টপ ইট, যদি ফোর্স অফ ফ্রিকশন যদি স্টপ না করে বলটা রোলই করতে থাকবে, মানে ফ্রিকশন লেস হতে হবে। The property of an object by virtue of which it neither changes state nor it tends to change the state is called, কেউ চায় না নিজের স্টেটটাকে চেঞ্জ করতে, তার ইচ্ছাও নেই। neither change state, নিজে থেকে তো করে না, nor it tends to change the state, ওর ইচ্ছাও থাকে না আমার নিজের স্টেটটাকে চেঞ্জ করি, is called inertia, এটাকেই বলছি ইনার্শিয়া। নিজের যে স্টেট সেখানেই আমি থাকবো।
ইট ইজ দ্য ইনহেরেন্ট প্রপার্টি অফ ইচ অবজেক্ট। এটা হচ্ছে যে কোনো অবজেক্টের ইনহেরেন্ট প্রপার্টি, জন্মগত ব্যাপার। ঠিক আছে, যে কোনো অবজেক্ট, আমাদের ক্ষেত্রেও তাই। আমরা আস্তে আস্তে নলেজ গ্যাদার করি, তারপর আস্তে আস্তে আমরা নিজেদের মাইন্ডকে ওপেন করি। ঠিক আছে না? ডেফিনেশন অফ ফোর্স। এবার তাহলে ফার্স্টেরটা থেকে পেলাম ইনার্শিয়ার ডেফিনেশন। এবার আসি ফোর্সের ডেফিনেশন। ইন দ্য সেকেন্ড পার্ট অফ নিউটনস ফার্স্ট ল ডিফাইন্স দ্য ফোর্স। সেকেন্ড পার্ট, ফার্স্ট ল এর সেকেন্ড পার্ট কাকে ডিফাইন করছে? ফোর্সকে। অ্যাকর্ডিং টু হুইচ ফোর্স ইজ দ্যাট এক্সটার্নাল কজ। ফোর্স হলো সেই এক্সটার্নাল কজ হুইচ ক্যান মুভ এ স্টেশনারি অবজেক্ট, যেটা একটা স্টেশনারি অবজেক্টকে মুভ করছে, অর হুইচ ক্যান চেঞ্জ অফ মোশন অফ এ মুভিং অবজেক্ট। মুভিং অবজেক্টের স্টেট অফ মোশনকে চেঞ্জ করছে, আইদার ইনক্রিজ করাচ্ছে না ডিক্রিজ করাচ্ছে, বা রেস্টে আছে মোশনে আনছে, আর যখন মোশনে আছে ইনক্রিজ করাচ্ছে বা ডিক্রিজ করাচ্ছে। ক্লিয়ার? এক্সাম্পলস: a book lying on a table gets displaced from its place when it is pushed. বুক পড়ে আছে, ডিসপ্লেস করতে হবে, ওকে পুশ করলেই ও ডিসপ্লেস হবে। তাহলে এটা পুশটা হলো ফোর্স। A moving bicycle stops when retarding force is applied by the brakes on its wheel. ব্রেকস অ্যাপ্লাই করছি মানে রিটার্ডিং ফোর্স অ্যাপ্লাই করছি তার হুইলে, সেই জন্য ওটা স্টপ করছে, তাই তো? Thus force is qualitatively defined as follows. ফোর্সকে আমরা কিভাবে ডিফাইন করতে পারছি? ফোর্স ইজ দ্যাট এক্সটার্নাল কজ, ফোর্স হচ্ছে সেই এক্সটার্নাল কজ হুইচ টেন্ডস টু চেঞ্জ দ্য স্টেট অফ রেস্ট, যার টেন্ডেন্সি হচ্ছে স্টেট অফ রেস্টকে চেঞ্জ করা, অর দ্য স্টেট অফ মোশন অফ অ্যান অবজেক্ট, স্টেট অফ মোশনকেও চেঞ্জ করা। ফোর্সের টেন্ডেন্সি এটা, তাই তো? ফোর্স সবসময় চাইবে চেঞ্জ করে দাও। নোট, আমাদের ক্ষেত্রেও তাই। আমরা পড়াশোনা করছি না, ভালো কথায় হচ্ছে না, বাবা মা ফার্স্ট ডোজ অ্যাপ্লাই করলো, সেকেন্ড ডোজ অ্যাপ্লাই করছে, এই ডোজগুলো কি? ফোর্স, তাই না? একই ব্যাপার। চেঞ্জ হতে গেলে ফোর্স অ্যাপ্লাই করতে হবে। এবার সেগুলো অনেক রকম ভিটামিন থাকে, ভিটামিন এ, ভিটামিন বি, কোন কোন ভিটামিনে তোমার কাজ হবে বাবা মা এটা ভালো বুঝতে পারে। ঠিক আছে? নোট ওয়ান, ফোর্স ইজ এ, কথা বলো না, ভেক্টর কোয়ান্টিটি। কেন ভেক্টর? ম্যাগনিটিউডও আছে, ডিরেকশনও আছে। দ্য সাম অফ টু ইকুয়াল অ্যান্ড অপোজিট ফোর্সেস ইজ জিরো। তুমি ওকে এদিক থেকে 5 নিউটনে টানলে, ওদিক থেকে আরেকজন ওকে 5 নিউটনে টানলো, ও ওখানেই থাকবে, এটা পরের বিষয়। ওকে, তাহলে দ্য সাম অফ টু ইকুয়াল অ্যান্ড অপোজিট ফোর্সেস ইজ জিরো। অপোজিট ডিরেকশনের জন্য মাইনাস সাইন হয়। কথা বলো না। এ বডি অ্যাক্টেড আপন বাই সেভারাল forces can also have the resultant net force on it equal to 0. ধরো একটা বক্স, এদিক থেকে 5 নিউটন, এদিক থেকে 5 নিউটন, ধরো বক্সটাকে এদিক থেকে 5 নিউটনে টানলাম, এদিক থেকে 5 নিউটনে, এদিক থেকে 5 নিউটনে, এদিক থেকেও 5 নিউটনে, তাহলে বক্সটা কি কোনো মুভমেন্ট আসবে? আসবে না। রেজাল্ট্যান্ট ফোর্স কি হচ্ছে? নেট ফোর্স ইকুয়াল টু 0। বোঝা গেছে? এতটা বোঝা গেছে? তাহলে আজকে আমি এতটাই পর্যন্ত থাকলো। পরের দিন আমরা এরপরে পড়াটা করে, আচ্ছা পরের দিন এক্সাম আছে, কিন্তু নেক্সট ফ্রাইডে পড়াটা করে আসবে, নেক্সট থার্সডে তোমার পড়াটা করে আসবে, আমি কিন্তু পড়া ধরবো। যাও বাড়ি যাও।